সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, দেশ ও বিদেশ থেকে যারা আমাদের আজকের অনুষ্ঠানে জয়েন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিয়োজনের প্রথম মান্থলি ওয়েবিনারে। আজকের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট চ্যালেঞ্জেস অফ ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি রোগটি শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে কি কি ধরনের জটিলতার সম্মুখীন আমরা হতে পারি, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আপনাদের সাথে আছি আমি তামান্নিয়া বিনতে নিউরোজেন চিলড্রেন্স হেলথ কেয়ারে বর্তমানে জেনেটিক কাউন্সিলর হিসেবে কর্মরত আছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদেরকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত দুজন বিশেষ অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আমাদের সাথে আছেন ডক্টর মাকসুদুর রহমান স্যার। স্যার বর্তমানে ঢাকা শিশু হসপিটালের ডিপার্টমেন্ট অফ নিউন্যাটোলজিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ। ওয়েলকাম স্যার। আমাদের সাথে আরো প্রেজেন্ট আছেন। জি জি স্যার বলেন। হ্যাঁ, সাথে সাথে নিউরোজেন চিলড্রেন হেলথ কেয়ারকে ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের সাথে আরো আছেন ডক্টর শর্মিষ্ঠা ঘোষাল ম্যাম। বর্তমানে উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে বর্তমানে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। ম্যাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে প্রেজেন্ট থাকার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা যেটা করব, ডিএমডি ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি নিয়ে ছোট একটি প্রেজেন্টেশন দেখব এবং এরপরে আমরা চলে যাব আমাদের গেস্টদের কাছে, দক্ষ ডাক্তারদের কাছে, তাদের কাছে চলে যাব তাদের মূল্যবান বক্তব্যের জন্য। আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি। সর্বপ্রথমেই আমরা জেনে নিব ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি এই রোগটি সম্পর্কে। ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি একটি পেশি সংক্রান্ত জেনেটিক রোগ। এটিকে এক্স লিঙ্কড রেসেসিভ ডিসঅর্ডার বলা হয়। সাধারণত এই রোগটি প্রতি 36 জন ছেলেদের মধ্যে একজনের মাঝে হওয়ার সম্ভাবনা থাকে। এটি ডিস্ট্রফিন জিনের মিউটেশন হওয়ার কারণে এই রোগটি হয়। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটি জেনেটিক পেডিগ্রি, যেখানে আমরা বুঝতে পারছি যে কোনো একটি পরিবারে যদি মা এই রোগের ত্রুটিটা, জেনেটিক ত্রুটিটা বহন করে ক্যারিয়ার হিসাবে থাকে তার মধ্যে, সেক্ষেত্রে তাদের ফ্যামিলির 50% যে ছেলেরা হবে তাদের মধ্যে এই জেনেটিক মিউটেশনটার কারণে সেই 50% ছেলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং মেয়েদের মধ্যে 50% মেয়েরা আবার মায়ের মতোই ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা জানবো যে ডিস্ট্রোফিনোপ্যাথিস মানে কি। ডিস্ট্রোফিনোপ্যাথিস অর্থাৎ যে মাসকুলার ডিস্ট্রফি রিলেটেড যে পেশি সংক্রান্ত যে রোগগুলো আছে সে সবগুলোকে একসাথে ডিস্ট্রোফিনোপ্যাথিস বলা হয়। এখানে আজকে আমরা যেটা আলোচনা করছি ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি সম্পর্কে, যে রোগের ক্লিনিক্যাল সিমটমস গুলো বা ক্লিনিক্যাল যে লক্ষণগুলো আছে সেটা সবচেয়ে বেশি গুরুতর হয়ে থাকে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বেকারস মাসকুলার ডিস্ট্রফি বা বিএমডি, যার ডিএমডির তুলনায় রোগীদের মাঝে লক্ষণগুলো খুবই দেরিতে দেখা যায় এবং ডিএমডির তুলনায় কিছুটা কম গুরুতর হয়ে থাকে। এবার আমরা একটু জেনে নিব যে ডিস্ট্রফিন জিন বা ডিস্ট্রফিন প্রোটিনটা কি। ডিস্ট্রফিন জিন থেকে ডিস্ট্রফিন প্রোটিনটা তৈরি হয় এবং এই ডিস্ট্রফিন জিনটা সাধারণত আমাদের মাসেল যে সেল বা পেশির যে কোষগুলো সেখানে এর প্রকাশ বা এক্সপ্রেশনটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এই প্রোটিনগুলি পেশির ফাইবারকে শক্তিশালী করতে এবং বিভিন্ন ধরনের আঘাত থেকে পেশিকে রক্ষা করতে একসাথে কাজ করে থাকে। এই মেমব্রেন প্রোটিনগুলি বিভিন্ন ধরনের ক্ষয় হয় তখনই যখন এই প্রোটিনটা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার সেই পরিমাণে তৈরি হতে পারে না এই মিউটেশনের ফলে, এবং সেই পেশির কোষগুলি ক্ষয় হতে শুরু করে, যার ফলে পেশি দুর্বল হয়ে যায় এবং আমাদের এই ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি রোগটা হয়।
এবার আমরা একটু জেনে নিব যে এই রোগের জেনেটিক্স বা প্যাথোজেনেসিস সম্পর্কে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোমোজোম এক্স এর নির্দিষ্ট একটা লোকেশনে এই ডিস্ট্রফিন জিনটার অবস্থান, এবং এই জিনে 79টা এক্সন আছে, যেই এক্সন বলতে যেই পার্টগুলো থেকে প্রোটিনটা অ্যাকচুয়াল প্রোটিনটা তৈরি হচ্ছে। সো ডিলিশন বা ডুপ্লিকেশন, ডিলিশন বলতে জিনের খুবই গুরুত্বপূর্ণ কোন একটা অংশ যদি বাতিল হয়ে যায় বা মুছে যায় সেটাকে আমরা ডিলিশন বলি। এবং এই ডিজিজের ক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় ডুপ্লিকেশনও হয়, মানে কোনো একটা নির্দিষ্ট অংশ হয়তো ডাবল হয়ে যাচ্ছে, কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এবং 6 থেকে 10% রোগীর ক্ষেত্রে এরকমও দেখা যায় যে পয়েন্ট মিউটেশনের কারণে, খুবই ছোট কেমিক্যালে কোনো ধরনের পরিবর্তনের কারণে এই রোগটা দেখা দিচ্ছে। ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, যেহেতু আমরা আমাদের গেস্টদেরকে ইনভাইট করেছি, আমাদের হাতে ডক্টররা আছেন, তাদের মুখ থেকে আমরা এই ক্লিনিক্যাল ফিচার গুলো সম্পর্কে ডিটেলসে শুনবো। ডায়াগনোসিস বলতে বেশ কিছু ধরনের আছে, যেমন সেরাম মাসেল এনজাইমস, নিডল ইলেকট্রোমাইক্রোগ্রাফি, মাসেল বায়োপসি। এই টেকনোলজি গুলো দিয়ে সাধারণত ডিউশেন মাসকুলার ডিস্ট্রফিটা ডায়াগনোসিস করা হয়, রোগটা নির্ণয় করা হয়। তবে আমি যে বিষয়ে একটু বিস্তারিত বলবো সেটা হচ্ছে মলিকিউলার জেনেটিক টেস্টিং। সাধারণত দেখা যায় যে মলিকুলার জেনেটিক টেস্টিং এই পদ্ধতিতে 90 থেকে 98% পর্যন্ত সঠিকভাবে ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি রোগটা নির্ণয় হয় এবং কি ধরনের প্যাটার্নে মিউটেশনটা হয়েছে রোগীর সেটা আইডেন্টিফিকেশন হয়। ওয়াই জেনেটিক অ্যানালাইসিস? জেনেটিক অ্যানালাইসিসটা এক্ষেত্রে আমরা মনে করি এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ মাসকুলার ডিস্ট্রফি সাধারণত যারা পেশেন্টরা আসেন তাদের এলিভেটেড সেরাম সিপিকে লেভেল দেখা যায়, যে সিপিকে লেভেলটা অনেক হাই থাকতে দেখা যায়। সেক্ষেত্রে এই রোগটা, এটা কিন্তু অন্যান্য যে মাসেল রিলেটেড ডিস্ট্রফি গুলো আছে সেই রোগগুলোতে সিপিকে লেভেলটা হাই হতে দেখা যায়। সো জেনেটিক অ্যানালাইসিসটা এই কারণে গুরুত্বপূর্ণ যাতে জানতে পারি যে এটা ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি, বেকার মাসকুলার ডিস্ট্রফি নাকি অন্য কোনো ধরনের মাসকুলার ডিসঅর্ডার। এই জিনিসটা কনফার্ম কিন্তু আমি হতে পারি শুধুমাত্র জেনেটিক অ্যানালাইসিসটা দিয়ে। আরেকটা উপকারিতা আছে, সেটা হচ্ছে যে রিসেন্টলি গত 10 বছরের মধ্যে অনেক ধরনের প্রিসিশন মেডিসিন তৈরি হয়েছে, এক্সপেরিমেন্টাল ড্রাগস কিছু তৈরি হয়েছে ডিপেন্ডিং আপন ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি। সো আমি যদি শুরু থেকেই আমার পেশেন্টের মিউটেশনের প্যাটার্নটা জানতে পারি, সেক্ষেত্রে যেটা হবে ভবিষ্যতে যদি এই ড্রাগগুলো যখন অ্যাভেলেবেল হবে আমাদের দেশে, প্রাইসটা একটু রিজনেবল হবে, তখন কিন্তু আমি এই মেডিসিন গুলো পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারবেন আমাদের ডক্টররা। আমি এই কথাগুলো যেখান থেকে পেয়েছি রেফারেন্স গুলো স্লাইডে দেয়া আছে। ট্রিটমেন্ট মেথোডোলজি বলতে থেরাপিস আছে, সার্জারিস আছে, কিছু পেশেন্টের লাং স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, অর্থোপেডিক ডক্টরদের তত্ত্বাবধানে হয়তো সারা জীবনই থাকতে হয়। তো মেডিকেশন রিলেটেড কিছু কথা আমি বলবো, যেটা হচ্ছে রিসেন্টলি ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাপ্রুভ হওয়া বিগত 1 ডিকেড 10 বছরের মধ্যে বেশ কিছু মেডিসিন এসেছে যেগুলো নিয়ে কাজ হচ্ছে এবং যেগুলো স্পেসিফিক মাসকুলার ডিস্ট্রফি যে পেশেন্টদের জন্যই ডিজাইন করা হয়েছে। তো সর্বপ্রথম যে ড্রাগটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে টেপলারসিন এক্সনডিস 51। এই মেডিসিনটা যেভাবে কাজ করে, আমরা অ্যাকশন মেকানিজমটার দিকে যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি আমরা মাঝখানের কলামে ডিএমডি পেশেন্টরা যদি এক্সন 49 থেকে 50 পর্যন্ত তাদের যদি ডিলিশন বা ওই অংশটা যদি মুছে যায়, সেক্ষেত্রে এই মেডিসিনটা তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্যই কার্যকর হবে। এখানে 51 নাম্বার যে ক্রোমোজোম 51 নাম্বার যে এক্সনটা আছে সেটাকে অবশ্যই ইনট্যাক্ট থাকতে হবে। যদি ইনট্যাক্ট থাকে সেক্ষেত্রে সে ডক্টর পেশেন্টদেরকে কিন্তু এই মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারবে। কিন্তু আমাদের কাছে তখনই আসবে এই প্যাটার্নটা, আমার পেশেন্টের প্যাটার্নটা আমি যখন জানতে পারবো। সেক্ষেত্রে যেটা হবে, মিউটেশনের সময় যখন এই প্রোটিনটা সঠিকভাবে তৈরি হচ্ছিল না, এই মেডিসিনটা নেয়ার পরে কিন্তু দেখা যাবে যে শর্ট হলেও ওই ডিস্ট্রোফিন প্রোটিনটা প্রডিউস হচ্ছে। এরপরে আমি চলে যাচ্ছি আরেকটা মেডিসিনের কথা আমি বলবো, এটার নাম হচ্ছে গার্সিমারসেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নাম্বার উল্লেখ করা আছে আগের মতো, আগের যেমন 51 ছিল এখানে 45। এটা এক্স্যাক্টলি সেম এক্সন স্কিপিং মেথড এটাকে বলা হয়। এক্সন স্কিপিং মেথডেই কিন্তু এই মেডিসিনটা কাজ করবে। সো এখানে পেশেন্টকে 45 নাম্বার ক্রোমোজোমটা ইনট্যাক্ট থাকতে হবে, যেটাকে টার্গেট করে হচ্ছে এই মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারবেন আমাদের ডক্টররা। আচ্ছা, ঠিক সেম পদ্ধতিতেই আরো দুটো মেডিসিন, যেটা দুইটা
কোম্পানির দ্বারা তৈরি হয়েছে। সো এখানেও এক্স্যাক্টলি সেম 53 নাম্বার এক্সনটা ইনট্যাক্ট থাকলে সেখানেই কিন্তু আমাদের এই ড্রাগটা কাজ করবে। আরেকটা মেডিসিন আছে যেটা হচ্ছে এটাও FDA দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে এবং এই মেডিসিনটা সাধারণত ডিএমডি পেশেন্ট যারা 2 বছরের বেশি বয়স তাদের জন্যই প্রেসক্রাইব করা হয়। আমি আমার প্রেজেন্টেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি স্ক্রিন করাটা শেয়ারিং করাটা স্টপ করে দিচ্ছি। এখন আমি আমাদের পরবর্তী সেকশনে চলে যাব। আমি আমাদের ডক্টরদের কাছে চলে যাব। তাদের কাছে আমার কিছু জেনারেল কিছু প্রস্তাব আছে, কিছু কমন প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমাদের পেজে, নিউরোজেনের পেজে, কমেন্ট সেকশনে, মেসেজে বিভিন্ন সময় আমাদের যারা ফলোয়ার্সরা আছেন তারা বিভিন্ন সময় এই প্রশ্নগুলো করে থাকেন। আমি সর্বপ্রথম ডক্টর মাকসুদুর রহমান স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে, এটা খুবই কমন কিছু প্রশ্ন। সেটা যেমন বর্তমানে বাংলাদেশে ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কি পরিমাণে পাওয়া যাচ্ছে, বা আপনাদের কাছে আর কি এই রিলেটেড সিমটমের পেশেন্ট ফ্লোটা কিরকম, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। হ্যাঁ, ধন্যবাদ তামান্নায়াত। তোমার প্রেজেন্টেশনটা দেখলাম। আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা আমরা যখন এখনো আমরা পড়াশোনা করতেছি, টিচার হলো, তো সেখানে নতুন কিছু যেটা জানলাম যে তুমি কিন্তু অনেকগুলো ড্রাগের নাম বলছো। এটা কিন্তু খুবই প্রমিজিং যে ডোসিনি মাসকুলার ডিস্ট্রফির জন্য কিছু ড্রাগ আসছে বা বাংলাদেশে আসবে। এটা কিন্তু খুবই সুন্দর একটা সুখবর। আর তোমার প্রেজেন্টেশনটা কিন্তু চমৎকার হয়েছে যে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আর তুমি যে প্রশ্ন করেছো যে আমরা কি রকম ইনসিডেন্ট বাংলাদেশে, এখানে যেটা তোমার প্রেজেন্টেশনে যেটা দেখলাম যে আমরা সাধারণত আমরা যখন আর একটু আগে ছিলাম, যেখানে আমরা 5,000 এবং 5 কোটি এই ধরনের একটা হিসাব করতাম। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে সাধারণত আমরা ধরি যে 5,000-এ একজন হয়, মেয়েদের ক্ষেত্রে 5 কোটিতে একজন, যদিও মেয়েরা খুবই রেয়ার রেয়ার। তো যেখানে 3600-এর মধ্যে সাধারণত স্পেসিফিকলি বলতে গেলে, এটা হলো ইউনিভার্সাল ডাটা যেটা। কিন্তু বাংলাদেশে ওই রকম এখনো ওই ডোসিনি মাসকুলার ডিস্ট্রফির কিছু কেস রিপোর্ট হয়েছে, কিন্তু ওই ধরনের কোনো জার্নালে ওইভাবে এখনো আমার জানা মতো প্রকাশিত হয় নাই যে ইনসিডেন্সটা কেমন। কিন্তু আমি যেখানে কাজ করি, ঢাকা শিশু হসপিটাল, যেটা এই দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু কিন্তু 650 বেড, কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু সর্ববৃহৎ। তো এখানে কিন্তু আগে, এখন তো করোনার সময় আগে কিন্তু আমরা প্রতি সপ্তাহে কিন্তু আমরা কিছু কিছু আসতো। এটা কিন্তু একাডেমিক ভাবে আমরা ভর্তি করায় অনেকটা স্টুডেন্টরা জানার জন্য। এই একাডেমিক কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা কনফার্ম করার জন্য, বায়োপসির জন্য অনেক সময় হসপিটালে ভর্তি করে থাকি। তো সেই হিসাবে এরকম যে প্রতি সপ্তাহে কিছু না কিছু আসে। আরেকটা ব্যাপার হলো, এটা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে ভর্তি করায় না, তার মানে তারা চেম্বারে, অনেক আমাদের টিচাররা আছে তারা কিন্তু চেম্বার থেকে এগুলো ডায়াগনোসিস করে। তো সেই হিসাবে কিন্তু এই ডোসিনি মাসকুলার ডিস্ট্রফি কিন্তু অনেক, আমি আমার যে আমাদের রিলেটিভস এর মধ্যেও কিন্তু এই ডিজিজটা কিন্তু একটা পেয়েছি, যদিও একটা পেয়েছি। তার মানে জিনিসটা কিন্তু যদি আমরা রেয়ার মনে করি, আসলে কিন্তু রেয়ার না। হ্যাঁ, তাওয়ান্না। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনার উত্তরের জন্য। আমি এখন সরাসরি ডক্টর শর্মিষ্ঠা ঘোষাল ম্যামের কাছে চলে যাচ্ছি। ম্যাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমার স্লাইডেও এই বিষয়গুলো ছিল, আমি চাচ্ছিলাম যে আপনাদের মুখ থেকে শুনতে। এই ডিজিটাল মাসকুলার ডিস্ট্রফি রোগীরা সাধারণত কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসছেন, এটা যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ তামান্নিয়াত। আসলে আমরা এখন মানে আমি ইদানিং তো দুই বছর, প্রায় 1.5 বছর মতো রোগী সেরকম পাচ্ছি না। তাও 1.5 বছরের মধ্যে কিন্তু আমি এখন পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিতে আছি, কিন্তু সেখানেও একটা পেশেন্ট কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, এখানে মানে যদি আমরা মানে যখন আমি জেনারেল প্র্যাকটিশনার থাকি সেই সময় আমি এর আগের বছর আমি বছরে 2টো পেয়েছি, যদি আমার প্র্যাকটিসিং ইসে বলি। কিন্তু যদি আমি যখন পিজি হাসপাতালে এখন বিএসএম এর মধ্যে আছি, ওখানেও কিন্তু আমরা পাই, আউটডোর বেসিসই পাই। তাহলে এখন ভাইয়া যেটা বললেন যে স্যাররা আসলে এখন অনেক বড় বড় স্যাররা, যারা প্রফেসররা আছেন, ওনারা কিন্তু আর এগুলো ভর্তি করেন না। কিন্তু যখন যেসব জায়গায়, যেসব ইনস্টিটিউট যেসব জায়গায় আছে, সেখানে কিন্তু আমরা একাডেমিক কেস হিসেবে স্টুডেন্টদের জন্য এটা ভর্তি করা হয়। তা আমাদের ক্ষেত্রে ইন প্র্যাকটিস
এর ক্ষেত্রে, তখন আমরা ইউজুয়ালি আসে যে অধিকাংশ মাই বলেন যে তার বাচ্চার হাত পা নরম কিন্তু তারা উঠতে পারে না। মানে শোয়া থেকে, যেমন একটা বাচ্চা চঞ্চল 5-6 বছরের বাচ্চা কি হবে, সে খাটের থেকে লাফ দিবে, এখান থেকে উঠবে, লাফাবে, দৌড়াবে, কিন্তু সে শোয়া থেকে বসতে পারে না, বসা থেকে উঠতে পারে না। এটা একটা কিন্তু একটা মায়ের জন্য, বা তখন ছেলেটাও কিন্তু নিজের একটা মানসিক একটা, সে পিছনে মানে মানসিক দিক থেকে ছোট থাকে, তখন কিন্তু সে খেলাধুলাও সেরকম করতে চায় না, সে বাইরের মানুষের সাথে ততটা মিশতেও চায় না। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই নিয়ে আসে যে তারা শোয়া থেকে বসতে পারে না বা বসা থেকে উঠতে পারে না। তার যে সে ওঠার যে সিস্টেম, সেটাকে আমরা মানে মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলি গাওয়ার সাইন, মানে সে তার হাঁটু ধরে ধরে ওখান থেকে উঠে দাঁড়ায়, মানে ব্যাপারটা সিঁড়ির মতো। বা মই যেটা বলি আমরা, মইয়ে যেরকম বেয়ে বেয়ে উঠে, ওরা বাচ্চাটাও সেরকম তার শরীরের বিভিন্ন অংশ ধরে ধরে, হয়তো তার প্রথমে তার পায়ের পাতা ধরলো, তারপরে সে তার হাঁটুটা ধরলো, তারপরে তার আরেকটু উপরে ধরে, এইভাবে সে ওঠার চেষ্টা করে। এটাই ম্যাক্সিমাম ইয়ে। এটাই ম্যাক্সিমাম আমি এই পর্যন্ত যে কতটা পেয়েছি এরকমই নিয়ে আসে। তার সাথে আমরা যখন আরো কিছু জিজ্ঞেস করি যে আপনার বাচ্চার কি ঘন ঘন শ্বাসকষ্ট হয়, বা মানে এরকম শ্বাসের সমস্যা হয় কিনা, বা তার কি বলে শ্বাসের কষ্ট ঠিক না, কাশি কফ এরকম এগুলো নিয়ে আসে কিনা, এটা ইউজুয়ালি থাকে। আমি ম্যাক্সিমাম এরকমই পেয়েছি। তবে বইয়ে পত্রে আমাদের আরো অনেক কিছু লেখা আছে। ইউজুয়ালি এটা 12 বছর বয়সের বা 10-12 বছর বয়সের দিকে বাচ্চারা, তখন তাদের বিভিন্ন জায়গা, যেমন আমরা ইউজুয়ালি বলি যে তার হাঁটুর নিচের অংশ পিছনের দিকের যে মাসেলটা, সেটা অনেক নর্মাল বাচ্চাদের থেকে অনেকটা ফুলে যায়, মোটা হয়ে যায়। এটাই অনেক মারা এটা নিয়েও আসে যে অন্য বাচ্চাদের তুলনায় তার এটা বড়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তাদের জিহ্বাও ভারী হয়ে যায়, সেক্ষেত্রে তাদের কথা বলার ক্ষেত্রেও একটু স্লথ হয়ে যায়। আবার অনেক সময় অনেকে আছে যে তাদের হাত পার গিরা বলে, মানে যদি আমি জয়েন্ট বলি, যেমন তাদের নি জয়েন্ট, মানে নি মানে হচ্ছে হাঁটুর যে জয়েন্টটা, তারপরে তার অ্যাঙ্কেলের বাংলা কি যেন, অ্যাঙ্কেলের বাংলা গোড়ালি, হ্যাঁ গোড়ালির জায়গাটা খুব শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেটাও তার একটা চলাফেরার ক্ষেত্রে তাদের মুভমেন্ট একটা রেস্ট্রিকশন তৈরি হয়। অ্যাকচুয়ালি এগুলো নিয়েই তারা আসে। আচ্ছা, ধন্যবাদ ম্যাম আপনার উত্তরের জন্য। ম্যামের কাছে আমার আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে যে ডিএমডি শনাক্ত করার জন্য প্রাথমিকভাবে ডায়াগনস্টিক টেস্ট আপনারা কোনগুলো রেফার করে থাকেন? আমরা হচ্ছে যদি ব্লাডে পড়ি, রক্তে আমরা সিরাম সিপিকে যে একটা এনজাইম আছে ওইটা করি। আর মানে এটা হচ্ছে প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে ইউজুয়ালি ভর্তি হলে আমরা লিভার এই মাসেল বায়োপসিটা করি আর কি। আমি যে বললাম যে হাঁটুর পিছনের যে নিচের অংশটা, এই উপরের হাঁটুর নিচের পিছনের যে অংশটা কাফ মাসেল বলে আমরা, সেই জায়গাটা থেকে আমরা বায়োপসি নিয়ে আমরা কনফার্ম করার চেষ্টা করি আর কি। আচ্ছা ম্যাম, সেক্ষেত্রে যদি এরকম হয় যে আমি আমার প্রেজেন্টেশনেও একটু বলেছি, যেমন যে সিপিকে লেভেলটা অন্যান্য যে সমস্ত মাসেল ডিস্ট্রফি গুলো আছে সেখানেও এলিভেটেড লেভেলে থাকতে দেখা যায়। তো সেক্ষেত্রে এটা কি কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট করে, যেটা মানে বেকারস মাসকুলার ডিস্ট্রফি ছিল নাকি ডিউশেন মাসকুলার ডিস্ট্রফি, এটা কিভাবে কনফার্মেশনটা করা হয়? আপনারা কি অ্যাডিশনাল কোনো টেস্ট দিয়ে থাকেন সেটার জন্য? না, আমরা আসলে আমাদের দেশে মানে এখন পর্যন্ত আমি মানে আমরা যতদিন স্টুডেন্ট ছিলাম বা ছিলাম, ততদিন আমাদের বইয়ে লেখাতে জেনেটিক মিউটেশন করতে হবে, কিন্তু আমাদের তখন অ্যাভেলেবেল এটা ছিল না। তখন আমরা মানে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি আর বেকারস এর মধ্যে ডিফারেন্স এটা যে বেকারসটা একটু লেট এজে প্রেজেন্ট করে, লেট অনসেট। হ্যাঁ, লেট অনসেট হচ্ছে। তাহলে আমার যদি 5-6 বছরে চলে আসে, তখন তো আমি এই বাচ্চাটাকে আমরা ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি হিসেবে চিন্তা করব। আর যখন একটু দেখি যে না 13-14 বছর 15 বছরের দিকে আসছে, তখন আমরা, যেহেতু আমাদের তখন পিসিআর বা মিউটেশনের ফ্যাসিলিটি ছিল না, তখন আমরা লিভার এই মাসেল বায়োপসি করেই আমরা এটার করার চেষ্টা করতাম আর কি। কিন্তু এখন আমাদের অ্যাকচুয়াল হচ্ছে করা উচিত মিউটেশন করেই, কিন্তু সেটা তো আমাদের ফ্যাসিলিটি আসলে মানে সরকারি লেভেলে ফ্যাসিলিটিস নাই। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা এই অ্যাডভান্সমেন্টটা এখন হচ্ছে,
যে জেনেটিক টেস্টের যে ফ্যাসিলিটি গুলো এখন বাংলাদেশে আমরাও করছি, প্লাস হয়তো সামনে ভবিষ্যতে আরো এরকম ডিফারেন্ট ইনস্টিটিউশনস আসবে জেনেটিক্স এর উপরে, যেহেতু এই সাবজেক্টটা অনেকে পড়ছে। সো আরো এই ধরনের ল্যাবরেটরি কিন্তু আরো অনেক নিজ দায়িত্বে অনেকে এই ধরনের ল্যাবরেটরি তৈরি করবে যেখানে এই ডায়াগনোসিস টেস্ট গুলা হয়, এবং আলটিমেটলি হয়তো প্রাইসটাও কমে আসবে, যেখানে আমরা দেখি জেনেটিক টেস্টের প্রাইসটা কিছুটা ব্যয়বহুল হয়ে থাকে, এবং আমরা সেটাই আশা করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি আবার স্যারের কাছে চলে যাব, ডক্টর মকসুদুর রহমান স্যার। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে বর্তমানে এখন ডিএমডি রোগীদের চিকিৎসার জন্য স্ট্যান্ডার্ড কোন প্রোটোকল আপনারা ফলো করছেন ট্রিটমেন্টের জন্য? অ্যাকচুয়ালি আমরা যারা জেনারেল পেডিয়াট্রিশিয়ান, যে এটা কিন্তু আমরা সাধারণত যেটা করে থাকি যে সিমটোমেটিক ট্রিটমেন্ট করে থাকি মেইনলি আর কি। হ্যাঁ, আর যদি আমরা অনেক সময় আমরা প্রেডিসোলনও ট্রাই করে থাকি, স্টেরয়েড জাতীয় ঔষধ। তো এটা হলো যে নর্মাল আমরা করে থাকি। আর এছাড়া আমাদের কাউন্সিলিং কিন্তু বিশাল একটা অংশ, যে সেই যে পরবর্তী মা বাবা তাদের আমরা প্রথমে আমরা চেষ্টা করি এটা কি তাদের বাবা মার এটা ছিল না ক্যারিয়ার হিসেবে। অর্থাৎ মা যদি ক্যারিয়ার না থাকে তখন আমরা চিন্তা করি যে এটা শুধু ওই বাচ্চার জন্য হয়েছে, ফ্যামিলির অন্য সদস্যের সাথে এর কোনো সম্পর্ক নাই। সেক্ষেত্রে আমরা বলি যে এটা নতুন ধরনের ওর মধ্যেই এই জন্মগতভাবে রোগটা হয়েছে, যে এটা যেটা বংশগতভাবে দাদা বা মা বা মায়ের দিক থেকে মামা এদের থেকে হয়নি। আর যদি আমরা হিস্ট্রি যদি আমরা বুঝি যে মামাদের হয়েছে বা এই ধরনের আমরা বুঝি যে মা যদি ক্যারিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন অপশন দিয়ে থাকি যে পরবর্তী বাচ্চা আমরা কি নিবে। তো পরবর্তী বাচ্চা কি নিবে আমরা 2-3টা অপশন দিয়ে থাকি। একটা হলো যে সে বাচ্চা নিবে এবং সেটা আপনার ছেলে বাচ্চা এফেক্ট হতে পারে নাও পারে, তার মেয়ে বাচ্চা ক্যারিয়ার হতে পারে নাও পারে। আরেকটা হলো যে যেটা বাংলাদেশে নাই, যে আমরা অ্যান্টিনেটালি আমরা কোরিয়ানিক দিলে যে মায়ের পেটে থাকা অবস্থায় যদি পরীক্ষা করে যদি ছেলে বাচ্চা হয় তখন হয়তো আমরা হ্যাঁ যেটা যেটা অবশ্য আমাদের একটা রিস্ক থাকে, অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে একটা আছে, আর একটা হচ্ছে বাচ্চা না নেওয়া। তো এই ধরনের কাউন্সিলিং গুলো আমরা করলে পরবর্তী বাচ্চাগুলোকে আমরা কিছুটা সেভ করতে পারি, তাদেরকে অপশন দিয়ে দিই যারা যেটা গ্রহণ করে। এই ধরনের করি। আর সিমটোমেটিক ট্রিটমেন্ট যে বাচ্চার হয়ে গেল সেই বাচ্চার ক্ষেত্রে আমরা তখন তাদেরকে কাউন্সিলিং করি যে এ ধীরে ধীরে কিন্তু যেটা আমরা বলি যে স্কুল গোয়িং, অর্থাৎ স্কুলে যাওয়ার পথে হয়তো যে হাঁটাচলা করতেছে স্কুলে মাটিতে পড়ে যায় হঠাৎ করে। এই ধরনের অনেকে কিন্তু আসে যে বাচ্চা কিন্তু আগে হাঁটতে পারতো, হঠাৎ স্কুলে যাওয়ার পথে পড়ে যাচ্ছে, এই হিসেবে আসে। আস্তে আস্তে তখন আমরা বলি যে আপনার বাচ্চা যে আস্তে আস্তে এই যে রোগগুলা সেগুলোতে আস্তে আস্তে কিন্তু আপনার নিচ থেকে উপরে মাংসগুলা আপনার এফেক্ট হবে। আস্তে আস্তে সে হাঁটতে পারবে না, হাঁটার পরে বসবে, বসা থেকে এক সময় বিছানা শুয়ে যাবে। তো এই সময় আমরা কিছু ফিজিওথেরাপি দিয়ে থাকি, অনেক সময় ব্রেস্ট করে থাকি যেন সে হাঁটতে পারে বা বসতে পারে, এই ধরনের সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর যখন উপসর্গমূলক যদি হার্টের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কার্ডিওলজিস্ট এর ধরনের আমরা কিছু দেখি। এদের কিন্তু আবার একটু আইকিউ একটু কমে যায়, মানে মেন্টালও কিন্তু কিছু প্রবলেম হয়ে থাকে, তখন সেই অনুপাতে কিন্তু আমরা ট্রিটমেন্ট, অর্থাৎ টোটালি তার উপসর্গমূলক যখন যে সমস্যা আসবে সেই সমস্যা, এবং বলে যে এটা কিশোর বয়সে হয়তো সে পর্যন্ত হয়তো যেতে পারবে। আর যদি আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি, আরেকটা জিনিস আমরা সবসময় বলি যে আমাদের বিজ্ঞান তো উন্নত হচ্ছে এখন, যে কত বাচ্চাটার বয়স এখন 5 বছর, হয়তো 10 বছর, আরো 5 বছর পরে আরো অন্যান্য যে ওষুধগুলা সেগুলা কিন্তু আবিষ্কার হতে পারে এবং তার ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি, এই ধরনের জিনিসগুলো বলে থাকি। এইভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো আজকে তোমার যে প্রেজেন্টেশন সেখানে কিন্তু আমি খুশি হয়েছে যে ড্রাগ গুলা কিন্তু, যে আমরা মলিকুলার জেনেটিক অ্যানালাইসিস করে কিন্তু কোন ড্রাগ দিতে হবে কার জন্য এটা কিন্তু বুঝতে পারি। এটা কিন্তু বিশাল ব্যাপার, যেটা বর্তমানে আমরা শুধু মাসেল বায়োপসি করে যে ডুচেনি মাসেল ডিস্ট্রফি, কিন্তু কোন এক্সনের কোন অংশে ডিলিশন মিউটেশন হচ্ছে বা কোন জায়গায় ডিফেক্ট, যেহেতু এই জিনিসগুলো কিন্তু আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। তখনই কিন্তু ওই যে ওষুধগুলো যদি বাংলাদেশে আসে তখন কিন্তু হয়তো আমরা এদের লাইফ এক্সপেক্টেন্সি আরেকটু বাড়াতে পারবো। হ্যাঁ, আমার না। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আরেকটা প্রশ্ন স্যার আপনাকে আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে স্যার এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি আমার প্রেজেন্টেশনে কিছুটা বলেছি যে আস্তে আস্তে পেশেন্টের সংখ্যাটা যখন বাড়বে দেখা যাবে যে এই মেডিসিন গুলো আপনি একটু আগে যেটা বললেন যে মেডিসিন গুলো অ্যাভেলেবেল হবে, এবং হতে পারে এই মেডিসিন গুলো একটু কম অ্যাভেলেবেল এবং এক্সপেন্সিভ, তখন কিন্তু এই প্রাইসটাও কিছুটা কমে আসতে পারে।
সো আমাদের জন্য হচ্ছে এই মিউটেশন টাইপটা আইডেন্টিফিকেশন করা এক্স্যাক্টলি কিভাবে মিউটেশনটা হয়েছে কোন প্যাটার্নে সেটা আর কি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে স্যার আপনি কি মনে করেন ডিএমডি রোগটি সঠিকভাবে শনাক্তের জন্য জেনেটিক টেস্টের গুরুত্বটা কতটুকু বা গুরুত্বপূর্ণ কতটুকু ভূমিকা পালন করছে? হ্যাঁ, কিছুক্ষণ আগে তো শর্মিষ্ঠা বললো যে সিপিকে কিন্তু আমরা সাধারণত সিপিকে হাই হলে কিন্তু আমরা এবং ক্লিনিক্যাল ফিচার যদি সাসপেক্ট করি তখন আমরা বায়োপসি দিকে যাই এবং ওইভাবে আমরা বর্তমানে কিন্তু ডায়াগনোসিস করে থাকি। তো কিন্তু এটাতে কিন্তু কিছু নেগেটিভ দিক হলো যে অনেক সময় সিপিকে কিন্তু বিভিন্ন কারণে বাড়ে, যেমন কোনো ভাইরাল ইনফেকশনে বাড়তে পারে। তো এই ধর কোনো ড্রাগের কারণে অনেক সময় হয়। তো এই তারপরে এটা কিন্তু নন স্পেসিফিক। আবার দেখা গেল ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সামান্য কিছু বাড়ে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু সিপিকে অনেক সময় নাও বাড়তে পারে। যখন মাসেল গুলো বেশি যদি আমাদের ডিস্ট্রফি হয়ে যায় তখন কিন্তু সিপিকে কিন্তু ওইরকম বাড়ে না। তো এই ধরনের সিপিকে কিন্তু কিন্তু ফ্যালাসি আছে যে এটাই একমাত্র ঔষধ না। তো অনেক সময় জ্বর হলে ভাইরাসের কারণে সেখানে কিন্তু মাসেল যদি ইনভলভ হয় সেখানে কিন্তু সিপিকে বাড়তে পারে। তো এই কারণে কিন্তু আমরা ডেফিনিট ডায়াগনোসিস যদি বলি সেটা কিন্তু মলিকুলার জেনেটিক অ্যানালাইসিস কিন্তু সবচেয়ে বেস্ট। এটাতে দুটো উপকার হতে পারে, কোন জায়গায় আপনার কোন পজিশনে ডিলিশন হলো বা পয়েন্ট মিউটেশন যেটা হলো সেটা আমরা জানতে পারি। কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম সেটা করে আমরা কিন্তু কোন ওষুধ দেবো সেটাও কিন্তু অনেক সময় ভবিষ্যতে যদি ওষুধগুলো আসে সেটা করতে পারি। একটি জিনিস আপনাকে বলতে হবে, এখনকার মানুষ কিন্তু জ্বরের কিন্তু প্রথম দিন চলে আসে। এখন আমাদের টাইফয়েড 5 দিন পরে ডায়াগনোসিস করবো, যখন পেট ফুলে গেছে, তারপরে পায়খানা বন্ধ হয়ে গেছে, পারফোরেশন হয়ে এগুলো গেছে, তো মানুষ আসে না। হ্যাঁ, মানুষ কিন্তু এখন প্রথম দিনে আছে, কারণ সবাই কিন্তু একটা দুটো বাচ্চা নিচ্ছে এখন। মানে একটু যারা শিক্ষিত তারা কিন্তু এখন অনেক একটা দুটা, সুতরাং এবং তারা কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিউনাটোলজিস্ট, তা আমার একটা অভিজ্ঞতা হলো যে বাচ্চা প্রিম্যাচুর হবে। তা আমাদের গাইনি ম্যাডাম আমাকে বললো যে তুমি কাউন্সিলিং করো, অর্থাৎ বাচ্চা পৃথিবীতে আসে নাই, তাতেই কিন্তু শিশু ডাক্তারটা মাকে কাউন্সিলিং জন্য গেছে যে জন্মের পরে ইনকিউবেটর লাগবে কিনা, কিভাবে করতে হবে। অর্থাৎ মানুষ কত সচেতন। এখন কিন্তু মানুষ রোগ হওয়ার পরে আসে না, এখন কিন্তু রোগের আগে চলে আসে। একটা বাচ্চা যদি সবকিছু হয়ে যায়, যে বেড রিডেন হয়ে যায়, তখন এসে তো লাভ নাই। সে যদি 2-3 বছরে যদি এসে মলিকুলার ডায়াগনোসিস করা যায় তখন আমরা তাকে কিছু করার সুযোগ পাবো। এবং অনেক সময় যদি ভবিষ্যতে আসে যে অ্যান্টিনেটালি যদি করা যায় সেক্ষেত্রে তো মায়ের পেটে থাকা অবস্থায় ডায়াগনোসিস করা যায়। তো আমি মনে করি যে মলিকুলার জেনেটিক অ্যানালাইসিসটা কিন্তু কনফার্মেশনের জন্য অবশ্যই দরকার। এবং এছাড়া সামগ্রিক দিক থেকে অন্যান্য যে আমাদের যেটা বললাম আমরা যে আর্লি ডায়াগনোসিসের জন্য, পরবর্তীতে কাউন্সিলিং এর জন্য কিন্তু এগুলো আমরা করতে পারি যে বাচ্চা নিবে কিনা। এবং সেই ক্ষেত্রে মলিকুলার জেনেটিক অ্যানালাইসিসের বিকল্প কিন্তু নেই। তো মোদ্দা কথা হলো যে মলিকুলার জেনেটিক অ্যানালাইসিস কিন্তু আপনারা যে করছেন এটা কিন্তু উৎসাহ দেওয়ার মতোই। তা আমি আশা করি আপনাদের দেখা দেখে অন্যরাও কিন্তু এই ধরনের টেস্টের ক্ষেত্রে এগিয়ে আসবে। হ্যাঁ, থ্যাংক একটু ইউ সো দামও মাচ কমাতে স্যার। হবে, এটাও তো আমাদের দিকেও দেখতে হবে যে আমরা যদি রোগী কাউন্সিলিং করব, যে এত টাকা শুনলে তো অনেকেই করতে চাইবে না। এখন সবাই যদি করা শুরু করে তাহলে হয়তো দামটাও হ্যাঁ হ্যাঁ কমবে, তখন আমাদের ক্ষেত্রে একটু হ্যাঁ সুবিধা হবে। এক্স্যাক্টলি তখন হচ্ছে মানে পেশেন্ট অ্যাভেলেবিলিটি যখন বাড়বে তখন কিন্তু প্রাইসটাও সেই অনুযায়ী কমেই আসে। এটা নর্মাল হ্যাঁ একটা ইকোনমিক দিক থেকে চিন্তা করলে আমরা বুঝতে পারি। স্যার, ডক্টর মকসুদুর রহমান স্যার, ডক্টর শর্মিষ্ঠা ঘোষাল ম্যাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আমরা এরকম আরো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের জেনেটিক রোগ নিয়ে অ্যারেঞ্জ করবো, আপনাদেরকে ইনশাল্লাহ আবার ইনভাইট করব আমরা। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ।